মিয়ানমারের সাথে সীমান্ত ব্যবস্থাপনায় হিমশিম অবস্থা, স্থলমাইন বিস্ফোরণে মৃত্যুর সাথে বাড়ছে উদ্বেগ, চলছে কূটনৈতিক ও অনানুষ্ঠানিক যোগাযোগ। গোলাগুলি হলে আমরা কোথায় যাব? নিজের বাড়িতেই থাকি। রোডে আরো 2 কিলো ভিতরে, আরো আমাদের বাংলাদেশের ভিতরে একদম ওইখানে মাইন বিস্ফোরণ হয়। এখন না যায় আরও খুব ভালো আগে লাউতে যায় না। চট্টগ্রামে ব্যবসায়ীর আত্মহত্যা চেষ্টার নেপথ্যে 3 ভাই প্রাণে বেঁচে যাওয়ার সময় হাসপাতালে চিকিৎসাধীন, অভিযুক্তদের অভিযোগ অস্বীকার। চট্টগ্রামের নেভাল একাডেমিতে নৌবাহিনীর গ্রীষ্মকালীন কুচকাওয়াজ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নবীনদের প্রস্তুত থাকার আহ্বান বাহিনী প্রধানের। শিরোনামগুলো শুনছিলেন, নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। প্রথম শিরোনামে যেমনটি জানালাম, মিয়ানমারের সাথে সীমান্ত ব্যবস্থাপনায় হিমশিম খাচ্ছে বাংলাদেশ। একের পর এক স্থলমাইন বিস্ফোরণ, আর তাতে সাধারণ মানুষের মৃত্যুতে উদ্বিগ্ন স্থানীয়রা। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি বলছে প্রায় 350 কিলোমিটার এলাকায় কাঁটা তারের বেড়া দিতে যাচ্ছে সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে সংকট মোকাবেলায় কূটনৈতিক চ্যানেলের পাশাপাশি অনানুষ্ঠানিক যোগাযোগও চলছে। সীমান্ত ঘুরে এসে সহকর্মী মাহফুজ মিশুর রিপোর্ট। সাথে ছিলেন 2 জন সহকর্মী, হাসান আল কুতুবি ও মাহফুজ মিঠু। চলতি বছরের 24 মে বান্দরবনের নাইখংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন সীমান্ত সংলগ্ন কলাবাগানে কাজ করছিলেন 3 বাংলাদেশি। হঠাৎই ঘটে ভয়াবহ বিস্ফোরণ। পুঁতে রাখা স্থলমাইনে এক মুহূর্তেই সব শেষ। কিছু বোঝার আগেই প্রাণ হারান হতভাগ্য 3 বাংলাদেশি অং কেমং, লেয়ারা ও চিংকা অং। ঘুমধুম ইউনিয়নের ভালুকিয়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন তারা। সীমান্ত ঘেঁষে এলাকাটিতে প্রতিদিনই কৃষিকাজ করতে যান স্থানীয়রা। তাদের দাবি, বাংলাদেশের সীমান্তের মধ্যেই ছিলেন নিহতরা। বিস্ফোরণের ভয়াবহতায় গাছে ঝুলছিল মৃতদের ছিন্ন ভিন্ন পোশাক। আমাদের বাংলাদেশের ভিতরে একদম ওইখানে মাইন বিস্ফোরণ হয়। এখন না যায় আরও খুব ভালো আগে লাউতে যায় না। বাংলাদেশ মিয়ানমার স্থলসীমা প্রায় 271 কিলোমিটার। এর আগেও একাধিকবার মাইন পুঁতে রাখা এবং বাংলাদেশিদের হতাহতের ঘটনা ঘটেছে। সাথে ওপারে চলমান আরাকান আর্মির কর্মকাণ্ড, গোলাগুলির শব্দ নিয়মিত ব্যাপার। আমার পাশে ফসিল মাইন ফসিল, ওই বড় মোটরসাইকেল ফসিল। গোলাগুলি হলে আমরা কোথায় যাব? নিজের বাড়িতেই থাকি, কারণ এগুলো তো প্রতিনিয়তই হচ্ছে গোলাগুলি। সীমান্ত ঘেঁষা কয়েকটি স্থানেই ঘাঁটি গেড়েছে বিদ্রোহী আরাকান আর্মি। তাদের সাথে অনানুষ্ঠানিক যোগাযোগও আছে বাংলাদেশের। তবে বিস্ফোরণে দেশের মানুষ মারা গেলেও আরাকান আর্মির সাথে যোগাযোগের আনুষ্ঠানিক কোনো সুযোগ নেই বিজিবির। বর্ডার ম্যানেজমেন্ট বিষয়টা কিছুটা তো জটিল হয়েছেই, এটা অস্বীকার করার সুযোগ নেই। যেহেতু সেখানে কোনো নিয়মিত বাহিনী নেই, সবসময় ফর্মাল ওয়েতে না হলেও ইনফর্মাল ওয়েতে আমরা কিছু কমিউনিকেশন মেনটেন করি। সীমান্তে দুর্ঘটনা ঘটলে সেটা জনগণ কিছুটা আতঙ্কিত হয়। সো তাদের আতঙ্কটাকে কমানোর জন্য আমরা তাদের সাথে যোগাযোগ করি। এ ধরনের ঘটনায় সীমান্ত নিয়ে চিন্তিত সরকারও। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সংকট সমাধানে করণীয় ঠিক করছে বাংলাদেশ। আরও মাল্টিফ্যাসেটেড কমপ্লেক্স সিচুয়েশন তৈরি হয়েছে। মিয়ানমার সরকার, ওখানে আরাকান আর্মি, রাখাইন স্টেট, সব মিলিয়ে সবগুলো স্টেক হোল্ডারের সাথেই বর্তমানে বাংলাদেশ সরকার, এই নতুন সরকার গঠন করার পরে আমরা কমিউনিকেশনে আছি। সীমান্ত ব্যবস্থাপনায় এরই মধ্যে কাঁটাতার স্থাপনের উদ্যোগ নিয়েও বাংলাদেশ এগুচ্ছে, জানালো বিজিবি। আমরা এটা প্রস্তাবনা দিয়েছি এবং সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে এখানে কাঁটাতারের বেড়া খুবই শীঘ্রই হয়তো তৈরি হবে। তো এটা যখন হবে, এখানে সার্চলাইট দেওয়া হবে, সিসিটিভি মনিটরিং আওতায় রাখা হবে, তখন সীমান্ত নিয়ন্ত্রণ অনেকটাই আমাদের জন্য সহায়ক হবে। পাশাপাশি সীমান্ত পারের মানুষের সচেতনতা বাড়াতেও কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ। সীমান্তের ঠিক ওপারে মিয়ানমারের বিদ্রোহী আরাকান আর্মির দৃশ্যমান নানা তৎপরতা, বাংলাদেশের ভিতরে স্থলমাইন পুঁতে রাখা এবং তাতে বেশ কজন
এদেশের মানুষ নিহত এবং আহতের ঘটনা। এসব ঘটনায় উদ্বেগ যেরকম বেড়েছে সাধারণ মানুষের, তেমনি দিনকে দিন এই সীমান্ত ব্যবস্থাপনাও জটিল হয়ে উঠছে। আর তাই সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে কার্যকর নতুন পদক্ষেপ ও কর্মকৌশল প্রণয়ন এখন সময়ের দাবি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, সীমান্ত সড়ক, বান্দরবন। নৌবাহিনীর গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের নেভাল একাডেমিতে। মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষাকে প্রধান ব্রত হিসেবে নেয়া এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সদা প্রস্তুত থাকতে নবীন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি। শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় তারা। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সদা জাগ্রত থাকার প্রত্যয় সবার চোখে মুখে। দীর্ঘমেয়াদে প্রশিক্ষণ শেষে চট্টগ্রামে গ্রীষ্মকালীন রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশ নেন ক্যাডেটরা। 54 জন মিডশিপম্যান এবং 7 জন ডিরেক্ট এন্ট্রি অফিসার সহ এবার কমিশনপ্রাপ্ত হন 61 জন। এর মধ্যে 5 জন নারী এবং 2 জন বিদেশি। সকালে চট্টগ্রামের পতেঙ্গায় নেভাল একাডেমিতে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। অফশোর পেট্রোল ভেসেল, করভেট এবং ফ্রিগেট সহ অন্যান্য যুদ্ধজাহাজ নির্মাণের পরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। পাশাপাশি মানব সম্পদ উন্নয়ন ও সেবামূলক কাজেও উৎকর্ষতা বৃদ্ধির পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় নবীন কর্মকর্তাদের সদা প্রস্তুত থাকার নির্দেশনা দেন নৌবাহিনী প্রধান। সততা, নিষ্ঠা এবং আত্মত্যাগের মন্ত্রে বলীয়ান হয়ে অন্যান্য বাহিনীর সদস্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তোমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। সদ্য কমিশনপ্রাপ্ত নবীন নৌ কর্মকর্তাদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন নৌবাহিনী প্রধান ও অভিভাবকরা। এটা আমার অনেক আশা ছিল, আজ আমার আশা পুরো হয়েছে, আমি খুবই ধন্য। অফিসার হিসেবে সেই পদোন্নতি লাভ করেছে, এটা আমার কাছে গর্বের। এটা আসলে ব্যক্ত করার মতো কোনো ভাষা নেই, এটা শুধু অনুভব করি। কমিশন লাভ করলাম, এটা অত্যন্ত আনন্দের এবং এটা ছিল আমাদের গত 3 বছর ধরে স্বপ্ন। I want to thank to Bangladesh Navy and Bangladesh Naval Academy. বাংলাদেশ নেভাল একাডেমি আমাদেরকে শারীরিক, মানসিক এবং পেশাগতভাবে অনেক সমৃদ্ধ করেছে। এবার ইন্তিসান ইসলাম ইনান সোর্ড অফ অনার, সাদমান সাকিব পান্থ নৌপ্রধান স্বর্ণপদক এবং আবিদ শাহরিয়ার অনু পেয়েছেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্বর্ণপদক। বিদেশি হিসেবে বিএনএ আন্তর্জাতিক স্বর্ণপদক দেয়া হয় ফিলিস্তিনের নাগরিক জিহাদ এম সালাকে। 3 বছরের কঠিন অধ্যবসায় ও তপস্যার পর কমিশনপ্রাপ্ত হলেন 61 জন নবীন কর্মকর্তা। আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বলের মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হবেন এসব নবীন কর্মকর্তারা। জুবাইদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। চুরির অভিযোগে চট্টগ্রামে এক যুবককে পিটিয়ে ও বৈদ্যুতিক শক দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রেলওয়ে পাবলিক হাই স্কুলের 2 নিরাপত্তা কর্মীকে আটক করেছে পুলিশ। হত্যাকাণ্ডের পর মরদেহবাহী গাড়ির সামনেই বিক্ষোভ করে ক্ষুব্ধ জনতা। জয়নালের মৃত্যুর আগে তার সাথে ঘটে যাওয়া নির্মম নির্যাতনের সাক্ষী ভবঘুরে এই যুবক। তার দাবি, মৃত্যুর আগে পানি চেয়েছিল জয়নাল, কিন্তু তখনও স্কুল কর্মচারীদের মাঠ ধরে ঢলে পড়ে মৃত্যুর কোলে। আর বাজি আর কত পানি দে, আগে দূর পানি খাই, মানুষ মরি দেয় মানে ফানিলে দফার হবে উড়ি যাবো এখান থেকে যাই, ওইখানে দিতেছে লাতি এরকম মাগির বলে সারাদিকে শর্ট দিছি মরণ। সকালে চট্টগ্রামের রেলওয়ে পাবলিক হাই স্কুলের সামনে থেকে জয়নালের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি দনিয়ালাপাড়া ছোট মসজিদ এলাকার মৃত দুলালের ছেলে। স্বজনদের অভিযোগ, চুরির অভিযোগ তুলে স্কুলের নিরাপত্তা কর্মীরা তাকে গণপিটুনি ও বৈদ্যুতিক শক দেয়। ঘটনার পর উত্তেজিত জনতা পুলিশের গাড়ি অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করে। পুলিশ আসার আগে মারা গেছে, পুলিশ মারা যাওয়ার পরে পুলিশ আসছে, জনগণ যখন খেপে গেছে তখন পুলিশ আসছে। স্কুল শুরু হয়েছে তখনও মারছে কারেন্ট শট দিয়ে। হেডমাস্টার প্রথম থেকে আসছিল ওইখানে, 2 পা এরকম লটকানো এই অবস্থায় এখানে পড়ে আছে। ওরাই আইনে এখানে পেয়ে লাগছে লাশটা। মনে আগে শিক্ষা গেলে শিক্ষাগিরি করে নাই, মনে আগে সৌন্দর্যগিরি করছে, তাহলে এভাবে একটা মানুষকে বাঁচতে পারে না। স্কুলের সহকারী প্রধান শিক্ষক মারধরের কথা স্বীকার করলেও কারণ জানে না বলে দাবি করেন। দারোয়ানরা ধরে ধরে তারপর নাকি মানে শক্ত খাইছে, ও তো মনে হয় ধরেন নেশাগ্রস্ত ছিল, তো ও তো কথা বলতে পারছে না। তারপর পরের ঘটনা তো আমরা তো ক্লাস নিয়ে ব্যস্ত ছিলাম, তো এরপর ঘটনা তো আমি জানি।
এই ঘটনায় স্কুলের 2 নিরাপত্তা কর্মীকে আটক করলে সটকে পড়েন প্রধান শিক্ষক। প্রাথমিকভাবে এটা পিটিএ কিংবা অন্য কোনোভাবে হয়তো সে হত্যা হয়ে থাকতে পারে, এটা আমরা প্রাথমিক পর্যায়ে আছে। আমরা তদন্ত আমাদের চলমান এবং যেই থাকুক না কেন এটা আইনের আওতায় তাকে আমরা নিয়ে আসবো। এটা পুলিশে বুঝবে, এটা তো এই আরেকজনের মাইরে এইভাবে মারাটা ঠিক হয়েছে না। আমরা চাই এটার সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার, অপরাধী যেই হোক তাদের যেন ফাঁসি হয়। এটা আমরা সুস্থ বিচার চাই, এটা যে করুক না কেন তার ফাঁসি চাই আমরা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রামের রাউজানে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদ হত্যা মামলায় অভিযুক্ত মোহাম্মদ আইয়ুবকে গ্রেফতার করেছে র্যাব। ভোরে রাঙামাটির বাঘাইছড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদ এবং পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য চট্টগ্রামে নেওয়া হচ্ছে। আর এ বিষয়ে সহকর্মী আলামিন শিকদার খোঁজ খবর রাখছেন, তিনি চট্টগ্রামে আমাদের জন্য অপেক্ষা করছেন। আলামিন, একটু জানাবেন এই পলাতক অভিযুক্তের সন্ধান আসলে কিভাবে মিলল, আর গ্রেফতারের পরে অভিযোগের বিষয়ে নতুন করে কোনো তথ্য পাওয়া গেল কিনা? পুরো বিষয়টি জানার জন্য বৃষ্টি আমরা র্যাব 7-এর যে সদর দপ্তর সেখানে উপস্থিত রয়েছি। তবে এখন পর্যন্ত রাঙ্গামাটির বাগাইছড়ি অর্থাৎ প্রত্যন্ত একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। আইয়ুব আলী সেখানে গিয়ে গা ডাকা দিয়েছিল এবং রাউজানে যে প্রকাশ্য দিবলকে যুবদল নেতা মাসুদকে হত্যার ঘটনা সেটাতে সরাসরি অংশগ্রহণ করেছিল এই আইয়ুব আলী। মূলত আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী 2টি সিএনজি করে তারা হত্যাকাণ্ডে অংশগ্রহণ করতে আসে। প্রথম সিএনজি থেকে নেমে 5 জন অস্ত্র নিয়ে সরাসরি হামলায় যায় এবং আরেকটি সিএনজিতে ব্যাকআপ টিম হিসেবে এবং তাদেরকে উদ্ধারের জন্য আরেকটি টিম উপস্থিত থাকে। সেই টিমের সদস্য হিসেবে আইয়ুব আলীকে চিহ্নিত করেছে র্যাব এবং সেখানের সর্বমোট কতজন অংশগ্রহণ করেছিল এই হত্যাকাণ্ডে তাদের পরিচয় শনাক্ত থেকে শুরু করে তাদেরকে আইনের আওতায় আনার জন্য এখন পর্যন্ত তাদের অভিযান চলছে। আইয়ুবের আসলে এই হত্যাকাণ্ডে কতটুকু সম্পৃক্ততা ছিল এবং তাকে কোথায় কিভাবে পেলেন? আপনারা ইতিমধ্যে জানেন যে গত 13ই জুন দুপুর 1:20 এজাহার অনুযায়ী যে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে একটি সশস্ত্র দল গুলি করে হত্যা করে। তার পরবর্তীতে র্যাব তার গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। র্যাবের যে গোপন তথ্য ছিল সেই তথ্যতে তারা জানতে পারে যে রাঙামাটির বাঘাইছড়ি দূরছড়ি একটি দুর্গম এলাকাতে সে গা ঢাকা দিয়েছিল। পরবর্তীতে কালকে রাতভর যে অভিযান হয় সেই অভিযানের পরে আইয়ুব আলী সে এজাহারের 9 নম্বর আসামি তাকে গ্রেফতার করা হয়। আপাতত সিডিএমএস পর্যন্ত প্রাথমিক তদন্তে যা জানা যায় যে তার নামে 5টি মামলা আছে, এর মধ্যে 2টি মার্ডার মামলা এবং অস্ত্রসহ অন্যান্য মামলা তার আছে। তো তাকে বর্তমানে নিয়ে আসার পরবর্তীতে যে আমরা রাউজান থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করব। পরবর্তীতে ইনভেস্টিগেটিং অফিসার পরবর্তীতে বিস্তারিত তদন্তের মাধ্যমে তার সম্পৃক্ততা এবং সে কতটুকু জড়িত ছিল তা জানা যাবে। আমরা কথা বলছিলাম র্যাব 7-এর যে মিডিয়া কর্মকর্তা রয়েছেন মোজাফফরের সাথে। আপনি আরেকটা বিষয় পরিষ্কার করবেন, এখানে এই ঘটনায় এখন পর্যন্ত মামলায় কতজনের নাম উল্লেখ করা রয়েছে? আমরা যতটুকু জানি 11 জনের নাম উল্লেখ রয়েছে। এখানে বাকিদের নাম কতটুকু আপনারা জানতে পারলেন এবং কার কি অবস্থান ছিল, জড়িত বিষয়ে সম্পৃক্ততা কি পেলেন? এখন পর্যন্ত আমরা জানি যে এজাহার নামেও 11 জন আসামি এবং যে 7-8 জন অজ্ঞাতনামা হিসাবে মামলায় রুজু করা হয়েছে। তো সেখান থেকে এখন পর্যন্ত র্যাব কর্তৃক 2 জন গ্রেফতার হয়েছে। ঘটনা ঘটার 24 ঘন্টার মধ্যেই এজাহার নামেও যে 8 নম্বর আসামি রায়হান আলী তাকে গ্রেফতার করে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং আইয়ুব আলী যেভাবে আপনারা জানেন যে তাকে গ্রেফতার করে এখন তাকে হস্তান্তরের কার্যক্রম চলমান। তো অন্যান্য যারা আছে যাদেরকে ফুটেজে দেখা গিয়েছে, দিদার, তারপরে আফসার, মোবারক, তারপরে রায়হান, তো এদের অনেকেই তো আবার বিভিন্ন মামলার পূর্ববর্তী মামলারও আসামি। তো তাদেরকে গ্রেফতারের জন্য র্যাব সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম অব্যাহত আছে। আমরা কথা বলছিলাম, মিডিয়া কর্মকর্তা মোজাফফর আমাদের পুরো ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন। এই ছিল আমার কাছে সর্বশেষ বৃষ্টি শুনছিলাম আমরা। ধন্যবাদ আলামিন। চট্টগ্রামে বিষ পানে আত্মহত্যা চেষ্টা নেপথ্যে আছেন 3 ভাই, যারা নিজেদের বিএনপি নেতা হিসেবে পরিচয় দেন। চাঞ্চল্যকর ঘটনা বেশ আলোচিত হচ্ছে চট্টগ্রামে। প্রাণে বেঁচে যাওয়া ওই ব্যবসায়ী এখন হাসপাতালে চিকিৎসাধীন, তবে অভিযোগ অস্বীকার করেছেন আলোচিত সেই 3 ভাই। বক্সিরহাটে এই সেই দোকান যেটিকে ঘিরে লাইভে বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছেন দোকানটির মালিক সুমন ঘোষ। এখনো ঝুলছে মামলা সংক্রান্ত সাইনবোর্ড। একই সাইনবোর্ড দেখা গেল পাশের দোকানেও। ওই যে বাড়ার জন্য 2 জনে ওই বাড়া তো মনে করেন ওরা চাচ্ছে তো ওই টেনশনে বিষ খাইছে আর কি এরকম। এখন তো ওরা জায়গা পাইছে, সাইনবোর্ড লাগাইছে হিসেবে ওরা মালিক বলতে থাকি। তো আমার মালিক আমি ডাকছিলাম, আমি ওদের ডাকছিলাম আপনারা আসেন বসেন, তো সাইনবোর্ড লাগাইছে, আসা বসেন, আপনার আমি কাকে দেবো। লাইভে সুমন ঘোষ অভিযুক্ত করেন 3 ভাই শমশের আলী, আইয়ুব আলী ও শাহাদাত আলীকে।
36 বছর এক মালিককে দোকান ভাড়া দিয়ে এসেছেন সুমন। সম্প্রতি দোকানটি নিজেদের দাবি করে ভাড়া চান 3 ভাই। না দেয়ায় মিথ্যা মামলায় 5 মাস জেলও খাটিয়েছেন বলে অভিযোগ করেন সুমন। আহত অবস্থায় যিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তুমি আমাদের সাথে একটা এগ্রিমেন্ট করবা, কাগজ করবা। আমি দেখেন এগ্রিমেন্ট তো আমার আছেই আমার জমিদারের সাথে 1996 থেকে 2026 সাল পর্যন্ত এখনও আছে, কারণ এটা আমার প্রায় সালামির মতন ঘর, 3 যুগ পার হয়ে যাবে। আপনারা যেহেতু জায়গার নামে মামলা করছেন, কোর্টে যান। হঠাৎ আলোচিত সেই 3 ভাই কারা? পীতাম্বর পাশের গলিতেই তাদের ঘর। পরিচয় দেন বিএনপি ও যুবদলের নেতা হিসেবে। মৃত্যুর আগে লাইভে বলা সুমনের কথা মিথ্যা বলে দাবি তাদের। জাগার মালিক হচ্ছেন, আমরা তো দ্বন্দ্ব। তো এখন আমরা চিন্তা করতেছি কি জাগার মালিকে বাড়াটি দিয়ে কি এই কাজটা করাইছে। গ্যাস্ট্রিকের ওষুধ খাই ফেলছে, এগুলো তো অভিনয় করছে আমাদের জন্য বলার জন্য। ও তো আওয়ামী লীগের 1 নম্বর জোরসোর, ও তো বলবে আমাদেরকে ফাঁসানোর জন্য। বাড়া চাইনি, 17 বছর আমাদেরকে বাড়া দেয়নি, ও উপযুক্ত বাড়া দখল করে লাগছে অবৈধভাবে। ভুক্তভোগী ব্যবসায়ী এখনও থানায় কোনো জিডি বা মামলা করেননি। তবে মানহানির অভিযোগে 2টি জিডি করেছেন অভিযুক্ত ভাইয়েরা। তদন্তের আগে মন্তব্য করতে নারাজ পুলিশও। প্রথমে ওই বলছে আমাদের হুমকি দাবি করতে, হুমকি রেখে দিতেছে একদিনে মরে যাবে এইভাবে। আমরা তার এই ঘটনা যাই না, তখন আমরা এই ঘটনা যাই না। আমাদের অবস্থান আমরা অভিযোগ পাবো, আমরা ব্যবস্থা নেব। শুক্রবার ফেসবুক লাইভে এসে 3 জনের অত্যাচারের কথা তুলে ধরার পর বিষপানে ব্যবসায়ী সুমন ঘোষের আত্মহত্যা চেষ্টার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। রাঙামাটিতে নিখোঁজের 2 দিন পর এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে শহরের রিজার্ভ মুখ এলাকায় পানিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ সহ ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পুলিশ ও স্বজনরা জানায় স্বামী অভিজিৎ বড়ুয়ার সাথে রাঙামাটি শহরের তবলছড়ি বিজিপি রোড এলাকায় ভাড়া থাকতেন মুক্তা বড়ুয়া। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরেও সন্ধান না পেয়ে শনিবার কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন পরিবারের সদস্যরা। মৃত্যুর কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পার্বত্য মন্ত্রী পদে পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন, গণস্বাক্ষর কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে রাঙামাটি পার্বত্য জেলার সর্বস্তরের নাগরিক সমাজের ব্যানারে এসব কর্মসূচি হয়। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় পুনর্গঠন করতে হবে এবং চুক্তির বিধান অনুযায়ী ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের একজনকেই মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে হবে। বর্তমান প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিনকে অন্যত্র পদায়ন এবং সাবেক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহারের দাবি জানান আন্দোলনকারীরা। মানববন্ধন শেষে গণস্বাক্ষর কর্মসূচি হয়। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পাঠানো হয়। রাঙামাটি শহরে বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ 9 জনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। সকালে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকায় অভিযান হয়। অভিযানে জেলা ছাত্রলীগের সহসভাপতি শাফিন মাহমুদ চৌধুরী প্রিয়, পৌর শ্রমিক লীগের সহসভাপতি আবুল কালাম এবং 22টি মামলার পলাতক আসামি সজল দাস সহ 9 জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় সজল দাসের কাছ থেকে 15 পিস, অনিক নামের এক যুবকের কাছ থেকে 10 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক সেবন ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আরও কয়েকজনকে গ্রেফতার করা হয়। আর গ্রেফতাররতদের আদালতে সোপর্দ করা হবে বলেও জানিয়েছে পুলিশ। খাগড়াছড়িতে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করেছে 43 বিজিবি রামগড় ব্যাটালিয়ন। সকালে রামগড় বিজিবি জোনে এসব সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়। জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আহসানুল ইসলাম এসব সহায়তা প্রদান করেন। 30টি দুস্থ পরিবারের ঢেউটিন, কৃষিকাজের জন্য সার, কীটনাশক বিতরণ করা হয়। এছাড়া উচ্চশিক্ষা সহায়তা, দরিদ্র অসহায় পরিবারের জীবনমান উন্নয়ন সহ চিকিৎসা ব্যয়ের জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য আর্থিক সহায়তা করা হয়। পরে রামগড় জোনের সার্বিক ব্যবস্থাপনায় 2025-26 শিক্ষাবর্ষে কম্পিউটার এবং সেলাই প্রশিক্ষণের শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন জোন অধিনায়ক। খাগড়াছড়িতে ইউপিডিএফ এর গুলিতে বাঙালি শ্রমিক আহতের প্রতিবাদে বিক্ষোভ করছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সকালে মাটিরাঙ্গা বাজারে প্রতিবাদ সমাবেশ হয়। সংগঠনের উপজেলা ও জেলা পর্যায়ের নেতারা এ সময় বক্তব্য দেন। ইউপিডিএফ এর সন্ত্রাসী কার্যক্রম বন্ধে উদ্যোগ নিতে প্রশাসন সহ সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। শনিবার রাতে মাটিরাঙ্গা উপজেলার বাইল্লাছড়িতে ইউপিডিএফ এর গুলিতে আহত হয়েছেন শ্রমিক জাহাঙ্গীর আলম।
আর এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।